যে খবরটি দিতে চাই। ইসরায়েলের বেন গরিয়ন বিমানবন্দর থেকে আমেরিকা তার রিফুয়েলিং ট্যাঙ্কার জাহাজগুলোকে একটার পর একটা সরিয়ে ফেলছে। অর্থাৎ বিমান, আকাশে যুদ্ধ বিমানকে তেল দেওয়ার কাজে রিফুয়েলিং এই বিমানগুলো ব্যবহার করা হয়। ইসরায়েলে বেন গরিয়নে ৩২টি মার্কিন, ৩২টি নয় 72, অর্থাৎ ৭২টি রিফুয়েলিং ট্যাঙ্কার উপস্থিতি ছিল আমেরিকার, এবং একে একে ইরানের ভয়ে এগুলো সব সরিয়ে ফেলছে আমেরিকা। পাশাপাশি ইরানের খুব কাছাকাছি অঞ্চল থেকে তাদের জাহাজগুলো খুব শীঘ্রই সরতে শুরু করবে এমন আশ্বাস ইরানকে দিয়েছে আমেরিকা। পরাশক্তি আমেরিকা কতটা ভয় পাচ্ছে, কেন ভয় পাচ্ছে? ইসরায়েল তাদের সবচেয়ে বড় ক্যান্টনমেন্ট আমেরিকার, সেটার সবচেয়ে ইম্পর্টেন্ট এবং স্ট্র্যাটেজিক পয়েন্ট বেন গরিয়ন বিমানবন্দর। সেখান থেকে আমেরিকা তার রিফুয়েলিং জাহাজগুলোকে সরিয়ে ফেলছে। এটি আমেরিকার পক্ষ থেকে ইসরায়েলকে অবিশ্বাস, নাকি আমেরিকা ইরানকে ভয় পাচ্ছে যে কোনো সময় ইসরায়েল কোনো উল্টাপাল্টা করবে? অর্থাৎ আমেরিকা ভয় পাচ্ছে ইসরায়েল লেবাননে কোনো কারণে যদি কোনো অ্যাটাক করে বসে, আর ইরান তো তাদের সুইচ হাতে রেখে বসে আছে, ট্রিগার একটা টিপ দিবে। তো সেই সময় বেন গরিয়নে কয়েক দফা কিন্তু হামলা ইরান ইতিমধ্যে করে ফেলেছে। তো এখন তারা ভয় পাচ্ছে যদি বেন গরিয়নে আবার ইরান অ্যাটাক করে, তাহলে আমেরিকার এই রিফুয়েলিং, মূল্যবান রিফুয়েলিং যে বিমানগুলো আছে এগুলোকে ধ্বংস করে ফেলতে পারে। এজন্য আমেরিকা এগুলো দ্রুত সরাবার কাজ করছে। আসেন ২ নম্বর গুরুত্বপূর্ণ খবর। সেটি হলো যে এটি কিন্তু ইসরায়েলের জন্য দুঃসংবাদ। রাশিয়া এবং ইরান, রাশিয়া এবং চায়না সম্মিলিতভাবে ইরানকে এবার ডিফেন্সের ক্ষেত্রে শক্ত বা খুব পারফেক্ট মূল্যবান অস্ত্র দিতে যাচ্ছে। এতদিন আমেরিকা ইরানের উপর স্যাংশন দিয়ে রাখা, নিষেধাজ্ঞা দিয়ে রাখার কারণে প্রকাশ্যে অনেক কিছু এই দুটো দেশ দিতে পারত না। যেগুলো গোপনে দেয়া যায় কেবল সেগুলো দিত। প্রকাশ্যে পারত না, কারণ তাদের উপর অনেক স্যাংশন আসবে, সেই জন্য প্রত্যেকটা রাষ্ট্র তার নিজের স্বার্থকে চিন্তা করত। তো বলা হচ্ছে এখন রাশিয়া থেকে অ্যাডভান্স এয়ার ডিফেন্স পেতে যাচ্ছে ইরান। পাশাপাশি চায়না তার ড্রোন, এয়ার ডিফেন্স সিস্টেম এবং সেন্সর সিস্টেম, রাডার সিস্টেম, স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম সহ আরো অনেক কিছু ইরানকে দিতে যাচ্ছে। প্রশ্ন করবেন, যুদ্ধ বিধ্বস্ত ইরান এত টাকা পাবে কোথায়? ইরান এখন লালে লাল। মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রকে বিট দিতে যাচ্ছে ইরান। প্রথমত, ট্রাম্পকে বাধ্য করেছে ইরান, আবারও বলছি, ট্রাম্পকে বাধ্য করেছে ইরান, তাকে ক্ষতিপূরণ দিতে হবে। আর তাই ট্রাম্প ৩০০ বিলিয়ন মার্কিন ডলার, ক্যালকুলেটরে ধরেন কত টাকা। ওহ, এত টাকা যদি আমাদের থাকতো আমরা কি করতাম বলেন? লুটপাট করতাম। আমরা তো আর বড় কিছু করতাম না, আমরা চুরি করতাম আর বিদেশে জমা করতাম। এটা আমাদের বাংলাদেশ, মনে রাখবেন। এখানে চোরেরাই রাজনীতি করে, আর চোরেরাই দেশের ক্ষমতায় বসবে, আর চোরেরাই বড় বড় কথা বলবে। তো ইরানকে ৩০০ বিলিয়ন ডলার দিচ্ছে, তার প্রধান কারণ হলো ক্ষতিপূরণ। আর দিচ্ছে কারা? আরব রাষ্ট্র। দেখেন আরব রাষ্ট্র কত বড় বিপদে আছে। যুদ্ধটা করলো কে? আমেরিকা। কোথা থেকে? মধ্যপ্রাচ্যের আরব দেশ থেকে, গালফ কান্ট্রি থেকে। এখন ট্রাম্প বলে দিচ্ছে যে তোমরা এখন ইরানকে ক্ষতিপূরণ দাও। বারবার বলছে আমি ৩০০ বিলিয়ন ডলার দিচ্ছি না, আমি ৩০০ বিলিয়ন ডলার দিচ্ছি না। ট্রাম্প তার জাতিকে বোঝাচ্ছে, যেহেতু আমেরিকান গণমাধ্যম বলছে যে ৩০০ বিলিয়ন ডলার দিচ্ছে আমেরিকা। আসলে আমেরিকা কি দিচ্ছে সেটা প্রকাশ্যে আসছে না। আমেরিকা দেওয়াচ্ছে, আরবকে দিয়ে এই টাকাটা দেওয়াচ্ছে ইরানকে। এই বিশাল টাকাটা ইরানের একটা বড় কাজে লাগবে। নাম্বার 2, ইরানের ভেতরে যে হামলা হয়েছে, ধ্বংস হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা রিভিল তো হবেই। পাশাপাশি ইরানের ডিফেন্স ইন্ডাস্ট্রিতে বড় ভূমিকা রাখবে এই টাকাটি। পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশে ইরানের জব্দকৃত যে টাকাটা আছে, এই টাকাটা ইরান এখন ফেরত পাচ্ছে। এই টাকা ইরান কোন কাজে লাগাবে? ইরান তার দেশের ভেতরে তার জাতিকে আরো সামনে নেয়ার জন্য, বা জাতির যে ক্ষতিগুলো হয়েছে, দেশের যে সম্পদের ক্ষতি হয়েছে সেটা পূরণের জন্য কাজ করবে।
পাশাপাশি ডিফেন্স ইন্ডাস্ট্রিতে বড় রকম টাকা ব্যবহার করবে বা ব্যয় করবে ইরান। ৩ নাম্বার, সেটি হলো যে ইরান এখন পুরো পৃথিবীর বাজারে তেল বিক্রি করবে, যেহেতু তার উপর থেকে নিষেধাজ্ঞা চলে গেছে। গ্যাস বিক্রি করবে। পাশাপাশি ইরানের বিভিন্ন পণ্য এখন বিশ্ববাজারে ছড়িয়ে পড়বে। ইতিমধ্যে বহু দেশ ইরানের সাথে লেনদেন বা বাণিজ্যিক সম্পর্কের জন্য ইরানের সাথে যোগাযোগ শুরু করে দিয়েছে। একটা বিশাল অর্থনৈতিক ফ্লো তৈরি হবে ইরানে। এখন ইরানকে আর অর্থনৈতিকভাবে কেউ চাপে ফেলতে পারবে না। এই টাকাগুলো ইরান তার দেশের বাইরেও ব্যবহার করবে, যেমন হিজবুল্লাহকে আধুনিক অস্ত্র দেওয়ার ক্ষেত্রে এবং ইয়েমেনের হুতিদেরকে আরো বেশি মূল্যবান অস্ত্র দেওয়া, ট্রেনিং দেয়া বা তাদের ভেতরের যে অবস্থাগুলো অর্থনৈতিক সংকটের কারণে, এগুলোকে এখন ইরান মোকাবেলা করবে এবং বলা যায় ইসরায়েলের বিরুদ্ধে একটা শক্ত প্রক্সি বাহিনী এখন ইরান তৈরি করতে যাচ্ছে। এটা হলো ইসরায়েলের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। মার্কিন যুক্তরাষ্ট্রের ইরান ডিলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু ইসরায়েল নামক দেশটি। এতদিন আমরা দেখেছি ইসরায়েল মানে লেজ কুকুরকে নেড়েছে, অর্থাৎ ইসরায়েল আমেরিকাকে নেড়েছে। এখন আমরা যে বিষয়টি দেখলাম যে এই যুদ্ধ বিরতির পর শান্তি চুক্তিতে আমেরিকাকে ইরান এমন এক চিপায় ফেলে দিয়েছে যে চিপা থেকে ইরান পুরো লাভটা তার ঘরে তুলেছে। আমেরিকা শুধু একটি লাভ পেয়েছে, সেটা হলো ফেস সেভিং এর মাধ্যমে যুদ্ধ বন্ধ। কারণ এই যুদ্ধটা বন্ধ না করলে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে যেভাবে বাড়ছিল, আমেরিকা এটাকে আর মোকাবেলা করতে পারত না। সেখান থেকে আমেরিকা রক্ষা পেয়েছে, আর সবটাই ইরানের লাভ। দেখেন, হঠাৎ করে চীন এবং রাশিয়া কেন ইরানকে এই তাদের সবচেয়ে আধুনিক অস্ত্রগুলো দেবে? ইরান পাচ্ছে রাশিয়ার একদম সবচেয়ে লেটেস্ট এয়ার ডিফেন্স সিস্টেম। রাশিয়া দিচ্ছে, চীন দিচ্ছে তাদের ড্রোন দিচ্ছে, তাদের এয়ার ডিফেন্স দেবে, ইলেকট্রনিক ওয়ারফেয়ারের আরও যেসব বিষয়বস্তু আছে সেগুলো পাবে, সেন্সর সিস্টেম পাবে, রাডার সিস্টেম পাবে, স্যাটেলাইট নেভিগেশন, অর্থাৎ কোথায় আক্রমণ করতে হবে, কোথায় আমেরিকা বা ওই দখলদারদের টার্গেট আছে, কোথায় তারা অ্যাটাক করছে, এই সমস্ত বিষয়গুলো যেগুলো এতদিন ইরান ব্যবহার করেছে রাশিয়া এবং চীন থেকে, এগুলো এখন ইরান নিজে পেতে যাচ্ছে। অর্থাৎ এই দুটো রাষ্ট্র একটা বিষয় বুঝতে পেরেছে। একটা জিনিস মনে রাখবেন, এটা বাংলাদেশে যারা রাজনীতি করছেন বা সরকারে আছেন তাদের মনে রাখতে হবে, শেখ হাসিনাকে নরেন্দ্র মোদী সরকার বা ভারত মূল্যায়ন করতো না, কিন্তু ব্যবহার করতো। তার প্রধান কারণটি কি জানেন? শেখ হাসিনা তাকে বিক্রি করে দিয়েছিল, মানে দেশটাকে বা তাকে ইয়ার কাছে, ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। তাই সীমান্তে ফেলানির মতো অজস্র মানুষকে মারলেও ভারতের এতটুকু টেনশন ছিল না। কিন্তু পাকিস্তানের সাথে ভারতের বিশাল সীমান্ত আছে, সীমান্তে কিন্তু একটা লোককে ভারত মারার সাহস করে না। কারণ ভারত জানে পাকিস্তান সীমান্তে যদি আমাদের একজনকে, মানে ভারত জানে যে পাকিস্তানের সীমান্তে যদি তারা একজন পাকিস্তানিকে মারে, বিনিময়ে তারা 10 জনকে মারবে। সবসময় তাই করে পাকিস্তান। এর জন্য যা কিছু করা লাগে করে তারা। তারা মাত্র অপারেশন সিঁদুর শুরু করেছে, কয়েক ঘন্টার মধ্যে তাদের 7টি যুদ্ধ বিমানকে ওপারে পাঠিয়ে দিয়েছে পাকিস্তান, বুনিয়ানুম মারসুস নামে। মনে আছে আপনাদের? এবং তারা সেই দেশটির ভেতরে ঢোকে তাদের ব্রাহ্মস মিসাইল স্টোরেজ ধ্বংস করেছে। তাদের ভারতের বহু স্থানে অ্যাটাক করে পাকিস্তান তাদের F-16 দিয়ে অ্যাটাক করে চলে আসছে। সেই যারা এই বিমানটির মানে পাইলট ছিল, ভারতের মধ্যে অপারেশন করেছিল, সেই পাইলটদের একটা টিম কিন্তু বাংলাদেশে এসেছিল আমাদের বিমান বাহিনীকে প্রশিক্ষণের জন্য। একটা ভালো সুসংবাদ ফাঁকে আপনাদের দিয়ে দিলাম। তো এখন বিষয়টা হলো এরকম, বর্তমান সরকার যদি ভারতকে তোয়াজ করে চলে, ভারত আমাদেরকে মানে কি বলবো, টিস্যু মনে করবে, জুতোর তলা মনে করবে। আমরা যদি ভারতকে বিট করে চলতে পারি, আমরা যদি ভারতকে বলতে পারি যে তোমার রাষ্ট্র বড় হতে পারে, শক্তি বড় হতে পারে, আমি এটা রাষ্ট্র হতে পারে, আমার জনগণ কম, কিন্তু আমার সাথে সম্মানের সাথে আচরণ করবে। ইরান তার চেয়ে কতগুণ বড় আমেরিকা, বিশ্ব শক্তি আমেরিকাকে একটা মধ্যপ্রাচ্য কেন্দ্রিক আঞ্চলিক শক্তি মোকাবেলা করতে গিয়ে দুটো রাষ্ট্রের, ইসরায়েল আমেরিকা, পাশাপাশি গালফ কান্ট্রি, আরো ধরেন 8-10টা দেশ, সবাইকে একা ইরান লড়াই করেছে। এই লড়াইতে ইরান বিজয় লাভ করেছে, যে জন্য ইরানের সব শর্ত মানতে হয়েছে আমেরিকাকে। আজকে যা দেখছেন পর্দার সামনে সবগুলো কিন্তু ইরান বাধ্য করেছে।
তো বাংলাদেশকে এই ক্ষেত্রে খুব দুর্দান্ত কিছু সিদ্ধান্ত নিতে হবে। যেমন বাংলাদেশের সামরিক খাতকে উন্নত করতে পারে কে? ভালো প্রশিক্ষণ দেওয়া, ভালো অস্ত্র দেওয়া চীন, পাকিস্তান, তুরস্ক। ভারত আমাদের কখনো দেবে না। ভারত আমাদের সারা জীবন কোণঠাসা করে রাখবে। তারা চাইবে না প্রতিবেশী দেশ কখনো শক্তিশালী হোক সামরিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে। তারা দমন করে রাখবে আমাদের শোষণ করার জন্য। এটা সবাই জানে, এটা হাসিনাও জানে, এটা বিএনপিও জানে। কিন্তু ক্ষমতার প্রশ্নে অনেকে আপোস করে ফেলে। তো এখন যেটা তারেক রহমান কি জানেন না যে ১৫.৫ বছর ভারত হাসিনাকে পালছে, বিএনপিকে বসতে দেয়নি। বিএনপিকে বসিয়েছে কে? বাংলাদেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, দিনমজুরেরা। সো তারেক রহমানের ঋণটা হলো তাদের কাছে, ভারতের কাছে নয়, এস্টাবলিশমেন্টের কাছে নয়। আসেন, তো এই মুহূর্তে যে বিষয়গুলো আলোচনায় আসছে যে ইরান এবং পাকিস্তানের ইরান এবং আমেরিকার মধ্যে নেপথ্যে আসলে কাজ করেছেন কে? প্রথম দফায় আমরা দেখেছিলাম পাকিস্তান। পাকিস্তানের প্রতিবেশী বা পাকিস্তানের সমর্থক হিসেবে দুটো দেশ কাজ করেছে। একটি তুরস্ক, একটি মিশর। কিন্তু শেষে যখন বারবারই ইরান গোঁ ধরছিল যে না ট্রাম্পের সব দাবি সে মানবে না, এটা মানবে না, ওটা মানবে না, এটা মানবে না, একটার পর একটা। ট্রাম্প তখন বিপাকে পড়ে তখন ট্রাম্প চলে গেছে কার কাছে? শেখ তামিম বিন হামাদ আল থানি অর্থাৎ কাতারের কাছে। কাতারের সাথে গোপন বা প্রকাশ্যে ইরানের ভালো সম্পর্ক আছে আপনারা জানেন। কাতারে কিন্তু ইরান কয়েক দফা হিট করেছে কিন্তু কোথায় করেছে? সব আর্মির মানে আমেরিকান সেনাবাহিনীর পজিশনগুলোতে, তাদের সম্পদের উপর, তাদের ঘাঁটিগুলোকে, তাদের বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টগুলোতে অ্যাটাক করেছে কে? ইরান। তো শেষ পর্যন্ত এই কাতার, ইরানের এবং আমেরিকার মধ্যে যে মধ্যস্থতা, যেটা সুইজারল্যান্ডের জেনেভায় অফিসিয়ালি অ্যানাউন্সের মাধ্যমে হতে যাচ্ছে, এটার মূল কারিগর ছিল কাতার। আর আসিফ মনির আজকে ফিনান্সিয়াল টাইমে দেখলাম আমেরিকান গণমাধ্যমে ফাইন্যান্সিয়াল টাইম এই খবরটি তারা একটা প্রতিবেদন আকারে প্রকাশ করেছে। সেখানে তারা বলছে যে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে যিনি কাজটি করেছেন তিনি জেডি ভেন্স নন। তিনি হলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনির। মূলত তিনি আমেরিকার পক্ষ নিয়ে ইরানের সাথে দুতিয়ালি করেছেন। আর তিনি সেখানে শাহবাজ শরীফ এবং মহসিন নাকভিকে ব্যবহার করেছেন, একজন প্রধানমন্ত্রী, একজন স্বরাষ্ট্রমন্ত্রী। আর তুরস্ক চেয়েছিল কোনোভাবে ইরান যেন এই যুদ্ধে হেরে না যায়। তার সাথে তার ভৌগোলিক অনেক বিরোধ থাকলেও, কারণ এই যুদ্ধটা শুধু ইসরায়েল, এই যুদ্ধটা ইরান আমেরিকার নয়, এই যুদ্ধটা ছিল ইরানের সাথে ইসরায়েলের। কারণ ইরান এই যুদ্ধে হেরে গেলে দ্বিগুণ শক্তি নিয়ে ইসরায়েল নামবে তার গ্রেটার ইসরায়েল তৈরিতে, আর সেখানে তাদের টার্গেট ইসরায়েল, কি বলে তুরস্ক। তো তুরস্ক নেপথ্যে বসে, যেহেতু আমেরিকান মিত্র বা ন্যাটো সদস্য, তারা প্রকাশ্যে ইসরায়েলের বিরুদ্ধে কথা বললেও আমেরিকার বিরুদ্ধে বলতো না। প্রতিদিন এরদোয়ান নেতানিয়াহুকে ধুয়ে দিত। এবং যখন এই যুদ্ধটা চলছিল তুরস্ক তখন তারা কি করছে? তাদের সেই জাহাজগুলোকে মানে ইউরোপ দুনিয়াকে নিয়ে, ইউরোপের বিভিন্ন সামাজিক সংগঠন, শিল্পী, সাহিত্যিকদেরকে দিয়ে ফিলিস্তিনের সাহায্যের নাম করে ইসরায়েলের উপর চাপ বৃদ্ধি করে। এই ফাঁকে ইসরায়েল যখন একটু এদিকে নজর দেয়, ওখান থেকে ইরান আবার ইসরায়েলে অ্যাটাক করার সুযোগটি পায়। অর্থাৎ কৌশলে তুরস্ক ইরানের পাশে দাঁড়িয়েছে একটু ঘুরিয়ে পেঁচিয়ে। প্রকাশ্যে তারা দাঁড়ায়নি, কারণ আন্তর্জাতিক অনেক খেলা আছে এজন্য। এবং ইরান তুরস্কের এই অবদানকে হয়তো মনে রাখবে। যদি না রাখে সেটা হয়তো তারা সামনের দিনে অনেক বড় ভুল করতে পারে। তো এক্ষেত্রে আরেকটি ব্যাপার হলো যে চায়না এবং রাশিয়া তারা এখন প্রকাশ্যে ইরানের পক্ষে নাম, বাট ব্যালেন্স রাখবে, কারণ ইসরায়েলের সাথে তাদের সখ্যতার সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক আছে। কিন্তু চায়না এবং রাশিয়া একটা বিষয় বুঝেছে, সেটা কি জানেন? যে ইরান তাদের জন্য অনেক বড় কাজ করে দিয়েছে। কারণ আমেরিকা সাথে রাশিয়া এবং চায়নার যুদ্ধে জড়ালে বিশ্বে অনেক বড় কিছু ভূমিকম্প হয়ে যেত। আজকে ইরান যে যুদ্ধটা চালিয়েছে, দুটো দেশে প্রক্সি হয়ে চালিয়েছে ধরে নেন। এই প্রক্সি রাষ্ট্র ইরান, চায়না আমেরিকার কাজটা করতে গিয়ে অনেক ত্যাগ স্বীকার করেছে, অনেক কি বলবো ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু অনেক বড় সারপ্রাইজ বিশ্বকে ইরান দিয়েছে। আমেরিকার যেই অহংকারের চাদরটা খুলে ফেলে দিয়েছে ইরান। এখন ইরানকে আরবরা, যেমন কাতার তো ইরানকে বলেই দিয়েছে
যে ইসরায়েল আগামী দিনে আমাদের জন্য সবচেয়ে বড় থ্রেট ইসরায়েল। সৌদি আরবও বুঝতে পারছে আগামী দিনে সবচেয়ে বড় থ্রেট ইসরায়েল। তাই ইরানকে তারা এখন যতটুকু পারুক সাপোর্ট দিবে। কারণ ইরানকে তারা এখন শক্তিশালী করবে ইসরায়েলের সামনে ভ্যানগার্ড হিসাবে। অর্থাৎ ইসরায়েল যেন আরবের টাচ করতে না পারে। যেহেতু আরবের টাকা আছে কিন্তু আরবের শক্তিশালী মেরুদণ্ডশীল কোনো সেনাবাহিনী নেই। অস্ত্র আছে কিন্তু ব্যবহারকারী তেমন এক্সপার্ট কেউ নেই, সাহস নেই। এটা আছে ইরানের। তো ইরান এখন যে কাজটি করবে আরবকে রক্ষা করবে। আরব তাদের সাথে বাণিজ্যিক সুসম্পর্ক তৈরি করবে এবং অভ্যন্তরীণভাবে যেমন আরব আমিরাতের সাথে গোয়েন্দা চুক্তি হচ্ছে ইরানের। পাশাপাশি সৌদি আরবের সাথে বেশ কিছু চুক্তি হতে যাচ্ছে ইরানের। তো আবার পাশাপাশি তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব ত্রিপক্ষীয় সামরিক চুক্তি হতে যাচ্ছে ৩ টি দেশের মধ্যে। এরকম অনেক আলোচনা চলছে। এগুলো সবগুলো হলো এক ইসরায়েলকে থামাবার জন্য। এটা ইসরায়েল বুঝে গেছে। তো কাতার এখন বলছে যে যেহেতু কাতারে কিন্তু একবার অ্যাটাক হয়েছিল ইসরায়েলের পক্ষ থেকে, আপনাদের মনে আছে। তো কাতার বলছে যে তোমাকে আমি সাহায্য করব। এই মধ্যস্থতা কাতার করে দিয়েছে এক প্রকার। আমেরিকা ইরানের যে মধ্যস্থতা হচ্ছে এটা কিন্তু কাতার করেছে। তো এখন কাতার চাচ্ছে ইরান যেন আগামী দিনে মধ্যপ্রাচ্যের আরবের ভ্যানগার্ড হয়, তাদের রক্ষাকারী হয়। এরকম একটি পজিশনে তারা দাঁড়াচ্ছে। আর অন্যদিকে ধরেন পাকিস্তান যে ভূমিকাগুলো রেখেছে সেটা প্রশংসনীয় ভূমিকা রেখেছে। সবকিছু মিলে এই যুদ্ধে আমরা একটা বিষয় দেখলাম, আমেরিকা ইরানের সবগুলো দাবি মেনে নিয়েছে এবং আমেরিকার সাথে ইসরায়েলের মোটামুটি এখন একটা বড় বিরোধ বা দুই পক্ষকে আমরা দেখছি একে অপরকে বা দুজনের মধ্যে একটা সংকট সৃষ্টি হওয়া, এটা অনেকদিন পরে ইরান সম্ভব করেছে এবং এটি সামনের দিনে আরো এগিয়ে নেয়ার জন্য ইরান কাজ করবে। আরবরা যদি ইরানকে সাপোর্ট দেয়, মনে রাখবেন আমেরিকা এই অঞ্চল থেকে চলে যেতে বাধ্য হবে আর ইসরায়েল হয়ে যাবে একা এবং এই খেলাটি ইরান খেলবে কারণ ইরানের পকেটে এখন টাকা আসবে, টাকা আর টাকা। আর ইরানি জাতিরা যেহেতু সাহসী, বুদ্ধিমান, তারা আপোষহীন, অদম্য, তারা আগামী দিনগুলোতে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় থ্রেট হয়ে যাবে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।